হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল আমরা একটা সিনেমা দেখেছি যেটা নাম ছিল হচ্ছে পেট সেমেটারি, পোষা প্রাণীর কবরস্থান, এবং সেই হরর সিনেমাটা আমি আশা করি তোমাদের মোটামুটি ভালো লেগেছিল। তো আজকে আমরা সেই সিনেমাটির পার্ট 2 সম্পর্কে জানতে চলেছি। তো এখানে উল্লেখ্য, গত সিনেমাটা আমরা যখন দেখেছি, ফার্স্ট পার্টটা যখন দেখলাম তখন আমি ভেবেছিলাম যে এটার সেকেন্ড পার্টে আমরা দেখতে পাবো যে ওই ছেলেটা জন নামে ওই ছেলেটার সাথে লাস্টে কি হয়, কারণ ওর পরিবারের সবাই তো ভূত হয়ে গিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি এই দ্বিতীয় পার্টটা কিন্তু ওই সিনেমার পরের সিনেমা নয়, উল্টো গত সিনেমাটা যে আমরা দেখেছি তার আরো 40-50 বছর আগের কাহিনী, আর এটাকে বলা হয় হচ্ছে প্রিকুয়েল। আর তোমরা যারা সিনেমা লাভার তারা তো সিকুয়েল প্রিকুয়েলের পার্থক্য অবশ্যই বোঝো। সিকুয়েল মানে হচ্ছে বর্তমান টাইমলাইন দেখিয়ে যে সিনেমাটা তৈরি হলো তার 2-1 বছর পরের টাইমলাইনে আরেকটা সিনেমা তৈরি করলে সেটা হচ্ছে সিকুয়েল। কিন্তু প্রিকুয়েল মানে হচ্ছে এই টাইমলাইনে যে সিনেমাটা তৈরি হলো তার আগের টাইমলাইনে যদি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে প্রিকুয়েল। এটা আমি সবার উদ্দেশ্যে বলিনি, যারা যায় না শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলেছি আর কি। তো যাই হোক, এই সিনেমাটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে, 2-3 মাস হয়েছে মাত্র। আর গত সিনেমার কাহিনী ছিল হচ্ছে 2019 সালের 2019 সালের টাইমলাইনের, বাট এই সিনেমার কাহিনী হবে হচ্ছে 1969 সালের টাইমলাইনের। তো বুঝতেই পারছো এই সিনেমার কাহিনী 50 বছর আগের কাহিনী। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব, তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং তোমরা যেটা করবে বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যাবে। কিসের বিজ্ঞাপন আসলো না আসলে এটা তোমাদের দেখার দরকার নেই, আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তোমরা চলে যাও মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তবে এই সিনেমাটা আমি কতখানি বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত করতে পারছি না, কারণ আমাদের একজন দর্শক এই সিনেমাটির স্ক্রিপ্ট পাঠিয়েছে। তো এই জন্য আমি কনফার্ম করতে পারছি না কতখানি বোঝাতে পারবো, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। তো যাই হোক, এই সিনেমাটা যখন শুরু হয় তখনই ব্যাকগ্রাউন্ডে ন্যারেটর আমাদেরকে বলে, আমাদের একটা ছোট্ট গল্প শোনায় যে আমি লাডলো শহরে ছোট থেকে বড় হয়েছি এবং আমার মতো বাচ্চারা মৃত্যু সম্পর্কে খুব কাছ থেকে সর্বপ্রথম এই পেট সেমেট্রি থেকে জানতে পেরেছে। বিষয়টা বুঝিয়ে বলি, এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে গত পর্বে আমরা যে একটা বুড়ো লোককে দেখেছিলাম জাড নামে, সে মূলত কথা বলছে। আর সে আমাদের এটা বলছে যে সে ছোট থেকে এখানে বড় হয়েছে এই লাডলো শহরে, এবং মৃত্যু বলে যে একটা জিনিস রয়েছে এটা তারা জানতে পেরেছে হচ্ছে এই পেট সেমেট্রি থেকে। পশু পাখি তো কম সময় বাঁচে, তো পশু পাখি তো মারা যায় এবং কবর দিতে হয়, তো এই মৃত্যু সম্পর্কে তারা ওই সময় থেকে জেনেছে। তবে আমরা বর্তমানে যেটাকে পেট সেমেট্রি হিসেবে জানি, এই স্থানটা কয়েকশো বছর আগে অন্য কারণে ব্যবহার করা হতো। ওই সময় এখানে মিকমেক নামে এক আদিবাসীরা বসবাস করতো এই জঙ্গলে, এবং তারা এখানে রেগুলারলি রিচুয়াল বা পূজা করতো এনিমেল স্পিরিটকে ডাকার জন্য। এনিমেল স্পিরিট বলতে এখানে ডাইরেক্ট পশু পাখির স্পিরিটকেই বোঝানো হয়েছে, পশু পাখির আত্মাকেই, কারণ এইসব পশু পাখির আত্মারা নাকি জঙ্গলে থাকা যে হাজার বছরের পুরনো একটা অভিশপ্ত আত্মা রয়েছে সেটা থেকে ওদেরকে প্রোটেক্ট করতো। আর তোমরা অলরেডি জানো সেই আত্মাটির নাম হচ্ছে উইন্ডিগো, খুবই ভয়ঙ্কর একটা আত্মা, এবং ওটার পাওয়ার সম্পর্কে তোমরা গত পর্বে দেখেছো। তো এই সিনেমাতে জাস্ট দেখানো হবে যে ওটা শুরুটা কিভাবে হয়েছিল। তো যাই হোক, এই আত্মাটা মূলত বসবাস করতো এই জঙ্গলেরই পেট সেমেট্রির পাশের ছোট্ট একটা এরিয়াতে, যেটার নাম হচ্ছে লিটল গড সোয়াম্প। আর এই কারণে এই এলাকার মানুষ অনেক আগেই জঙ্গলে একটা দেয়াল বানিয়েছে যাতে মানুষ ওই অভিশপ্ত স্থান থেকে দূরে থাকে, এবং এই এলাকার যত সিনিয়র সিটিজেন রয়েছে বা মুরব্বীরা রয়েছে তারা যুগের পর যুগ থেকে ওই জায়গাটি থেকে নতুনদেরকে রক্ষা করে আসছে। কিন্তু তারপরে ওই অভিশপ্ত আত্মাটা নিজেই মানুষদের দিকে আকৃষ্ট করে, বিশেষ করে তাদেরকে সে টার্গেট করে যারা কোনো আপনজনকে হারিয়েছে, এবং কিছু মানুষ করে কি তাদের প্রিয়জনকে হারানোর পরে কিছু সময়ের জন্য হলেও তাদের প্রিয়জনকে আবার জীবিত দেখতে চায়, আর তখনই তারা গিয়ে ওই আত্মার ফাঁদে পড়ে। আর এই শহরে বড় হয়ে আমি যে কথাটা বারবার শুনেছি সেটা হচ্ছে সামটাইমস ডেথ ইজ বেটার। কেন ডেথ ইজ বেটার, মৃত্যু কিসের জন্য মাঝে মাঝে ভালো, এটা আমরা পরেই জানতে পারবো। তো এরপরে আমাদের 1969 সালের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই গভীর রাতে একজন লোক একটা ইয়ং ছেলের মৃত লাশ টেনে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। তো এরপর লোকটা করে কি ডেড বডিটাকে জঙ্গলের সেই অভিশপ্ত জায়গায় কবর দিয়ে সেটার উপর একটা লকেট রেখে দেয়, ওই ছেলেটারই লকেট হবে আর কি যাকে কবর দিল। আর তখন আমরা ওই লোকটাকে অনেক ইমোশনাল হয়ে পড়তে দেখি, কিন্তু লোকটা যখন ফিরে আসছিল তখনই কবরের মাটি নড়ে ওঠে, এবং লোকটার যে পোষা কুকুর সে ওই কবরের কাছে গেলে কবর থেকে একটা হাত বেরিয়ে এসে কুকুরটার উপর অ্যাটাক করে। আর এরপরের দিন এই সিনেমার আমরা মেইন ক্যারেক্টার জেডের সাথে বা জাডের সাথে পরিচয় হই। এর এই জাড বা জেডকেই কিন্তু আমরা গত পর্বে দেখেছি বুড়ো হিসেবে, তো তার স্টোরি মূলত আজকে আমরা জানবো। তো যাই হোক, জেড তখন খুবই ইয়ং, বাবা মায়ের একমাত্র সন্তান, এবং জেড খুব শীঘ্রই লাডলো শহর থেকে মিশিগান শহরে যাবে পিস কর্প নামে একটা তোমার ভলেন্টিয়ারি কোম্পানিতে জয়েন করতে। রেড ক্রস নামে যেমন কোম্পানি রয়েছে মানুষদেরকে সাহায্য করে, ভলেন্টিয়ারি করে, সেরকম এটা একটা কোম্পানি পিস কর্প। তো লাডলো যে এই শহর ছেড়ে মিশিগান চলে যাবে এটার জন্য ওর বাবা দুঃখিত হওয়ার বদলে উল্টো অনেক আনন্দিত, কারণ তার বাবার ধারণা তার
ছেলে যদি বড় শহরে যায় ভালো কিছু করতে পারবে, মানে এরকম একটা কিছু। কিন্তু জেড তার বাবাকে বলে আমি তোমার একমাত্র ছেলে, আমি চলে যাওয়ার আগে এতটুকু তো দুঃখ প্রকাশ করতে পারতে। কিন্তু তারপরে ওর বাবা মিস্টার ডেন খুশি হয়ে বলে আমি কখনো ভাবিনি যে আমার ছেলে লাডলো শহর ছেড়ে যেতে রাজি হবে, এতে আমি আরো খুশি। আর কিছুক্ষণ পরেই মনে করো জেডের গার্লফ্রেন্ড নর্মা আসে এবং নর্মা এসে বাপের সামনে মনে করো যে যাই হোক আমেরিকা কত উন্নত কত আগে থেকেই। আর আমরা জানতে পারি নর্মা ওর সাথে যাবে আর কি সেই পিস করবে মিশিগানে, তো এই জন্য ওরা কিছু কেনাকাটা করবে। তো এই হিসেবে ওরা করে কি টাউনে গ্রসারি শপে যায়। আর এখানে আমরা এই সিনেমার আরেকজন ক্যারেক্টার মিস্টার বিলকে দেখি। আর এই মিস্টার বিলকেই কিন্তু আমরা গত রাতে জঙ্গলের ভেতরে একটা ডেড বডিকে দাফন করতে দেখেছিলাম। তো যাই হোক জেড যখন ওর জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন ওর বক্স থেকে একটা ছবি নিচে পড়ে যায়। আর ওই ছবিটা দেখে মিস্টার বিল জেডকে বলে খুব সুন্দর ফটোগ্রাফ তো। আর এই ফটোগ্রাফে 3 জন ছেলে ছিল, একটা ছিল হচ্ছে জেড, আরেকটা ছিল হচ্ছে জেডের বেস্ট ফ্রেন্ড টিমি, আরেকটা হচ্ছে ম্যানি। আর এই টিমি হচ্ছে মিস্টার বিলের ছেলে এবং সে গত বছর ভিয়েতনাম যুদ্ধে গিয়েছে। মানে ওই টাইমে ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছিল এবং এ পর্যন্ত আমেরিকা কিন্তু 2টা যুদ্ধে হেরেছে, একটা হচ্ছে আফগানিস্তান যুদ্ধ আর একটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। তো সেই যুদ্ধে গিয়েছে ওর ছেলে। তো তখন মিস্টার বিল জেডকে বলে আমার ছেলে তো আজকে যুদ্ধ থেকে ফিরে এসেছে। জেড বলে যুদ্ধ তো এখনো শেষ হয়নি, এত তাড়াতাড়ি ফিরে আসলে কিভাবে? তো মিস্টার বিল এর উত্তরে বলে টিমি যুদ্ধে অনেক বীরত্বের সাথে লড়াই করেছে, এজন্য টিমিকে সরকারের পক্ষ থেকে সিলভার মেডেল দিয়ে যুদ্ধ শেষ হওয়ার আগে রিটায়ারমেন্ট দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এর জন্য আমার ছেলেকে নিয়ে অনেক গর্বিত। তো এটা শুনে জেড করে কি মিস্টার বিলকে কংগ্রাচুলেশন জানায় এবং মিস্টার বিলের হাতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো গাড়িতে তুলে দিতে যায়। মানে বুঝতে পারছো বন্ধুর বাপ। কিন্তু ওই জিনিসপত্র দিয়ে ফিরে আসার সময় আমরা দেখতে পাই ওই কাগজের ব্যাগগুলোতে রক্ত লেগে রয়েছে। তো এরপর যখন জেড ফিরে আসছিল তখন মিস্টার বিল তাকে পেছন থেকে ডাক দিয়ে প্রশ্ন করে জেড তুমি আজকাল কি করছো? জেড উত্তরে জানায় আমি মিশিগান শহরে যাচ্ছি পিস কর্পে জয়েন করতে। তো এই কথা শুনে মিস্টার বিল খুব তাচ্ছিল্য ভরা কণ্ঠে জেডকে উদ্দেশ্য করে বলে তোমার পিস কর্প তুমি এনজয় করো। মানে এখানে আমরা বুঝতে পারি যে তার ছেলে আর্মি আরো যাচ্ছে হচ্ছে ভলেন্টিয়ারি করতে, তো এই জন্য টিটকারি করলো আর কি। আর এছাড়াও আমরা বুঝতে পারি যে বিল হয়তো আমাদের জেডকে পছন্দ করে না। তো যাই হোক এরপর রাতে জেড যখন তার প্যারেন্টস এর সাথে ডিনার করতে বসে তখন আমরা দেখতে পাই যে জেড টাউন ছেড়ে যাবে, এই জন্য ওর মায়ের কিছুটা মন খারাপ। আর অন্যদিকে জেডের বাবা ডেন তো খুবই খুশি যে পুলাইশ টাউন ছেড়ে যাচ্ছে, ভালো কিছু করবে সেখানে গিয়ে। তো যাই হোক ডিনার শেষে বাবা ছেলে মিলে শেষবারের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আইস হকি গেম খেলতে যায়। বিষয়টা আমি খুবই মিস করছি, আমার বাবা নেই। যদি থাকতো সিরিয়াসলি আমি আমার বাবাকে মানে কি বলবো, বাবারা ছেলেদেরকে গিফট করে কিন্তু আমি বাবাকে গিফট করতাম R15 ভার্সন 4 গিফট করতাম সিরিয়াসলি। তো যাই হোক খেলা শেষ হলে টাউনের মেয়র মাইকে ঘোষণা দেয় এবং এখানে চতুর্থবারের মতো ড্রাফট লটারির ঘোষণা করা হয়। এবং এখানে এটা কিন্তু নর্মাল লটারি নয় যে তুমি লটারি জিতলে টাকা পাবে। এখানে মূলত এই শহরের যতগুলো ইয়ং ছেলে মেয়ে রয়েছে 18 বছর উপরে তাদের নামে লটারি করা হয় এবং তাদের নামের লিস্ট বাইরে নোটিশ বোর্ডে লাগানো হয়। তো জেড আর মিস্টার ডেন জেড আর ওর বাবা যখন লটারির নামের লিস্ট চেক করে জেড দেখতে পায় এবার ওর নাম এই লিস্টে নেই। তো যখন দেখা যায় জেডের নাম নেই এটা দেখে ডেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর বাবা। আর এখানে লোক এই লটারিটা করা হয় হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার প্রচুর সৈন্যের প্রয়োজন লাগতো, যেমন এখন রাশিয়ার লাগছে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে। তো ওই সময় লটারি করা হতো এবং যার নাম উঠবে তাকে অবশ্যই যুদ্ধে যেতে হতো। তো জেডের নাম একবার ওঠে না, বিষয়টা জেডের অনেক ট্রেন্স লাগে এবং বিরক্তও লাগে, কারণ জেড মনে প্রাণে যাইতো সে আর্মি হবে, যুদ্ধে যাবে, কিন্তু এবারও তার নাম লটারিতে আসেনি। আর তখন জেডের বাবা তাকে বলে দেখো আসলে তোমার নামটা যে আসেনি এর কারণটা মনে হয় তোমার মা অ্যাকচুয়ালি সবসময় প্রার্থনা করে তোমার নাম যেন লটারিতে না আসে, তো এই জন্য হয়তো লটারিতে আসেনি, কিন্তু আসলে কেন ওর নাম আসেনি এটা রহস্য আমরা পরে জানতে পারবো। আর অন্যদিকে আমরা শহরের মেয়র মিস্টার ব্যানসনকে দেখতে পাই। এটা ব্যানসন সিগারেট না, মিস্টার ব্যানসন আর কি। আর এর সাথে আমরা তার অ্যাসিস্ট্যান্ট মিস মার্জারিকে দেখতে পাই। তো মেয়র মিস মার্জারিকে বলে টাউনের সেরেস জঙ্গলে একটা খোলা কবর পাওয়া গিয়েছে আর কবরটা দেখে মনে হচ্ছে এটা হয়তো কোনো কুকুরের ছিল। তো মিস মার্জারি তখন বলে তাহলে এখন থেকে তো আমাদের সতর্ক থাকতে হবে। তো মেয়র আর মিস মার্জারির কথা আমরা বুঝতে পারি যে ওইখানে কবর দিলে মানুষ উঠে বা যে কোনো প্রাণী জীবিত হয়ে যায়, এই রহস্যটা সম্পর্কে হয়তো তারাও জানে এবং তারাও এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন। আর পরের দিন আমরা দেখতে পাই জেড তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নর্মাকে সাথে নিয়ে ওর গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে মিশিগানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু টাউনের শেষ সীমানায় ওরা যখন আসে তখন ওদের গাড়ির সামনের কাছে একটা কাক এসে পড়ে আর তোরা দুজনেই হঠাৎ করে ভয় পেয়ে যায়। তো গাড়ি থেকে ওরা যখন নেমে আসে তখন দেখে মিস্টার বিলের কুকুরটা ওদের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, যে কুকুরটাকে আমরা দেখেছিলাম হচ্ছে সিনেমার শুরুতে ওই কবরের মধ্যে টেনে নিল। আর অন্যদিকে আমাদের এই সিনেমার আরো দুজন ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেওয়া হয়। তারা হলো একজন ম্যানি, মানে এই ছেলেটাই আমাদের জেডের একজন বন্ধু যার ছবি আমরা ফটোগ্রাফি দেখেছি, আর ওর বোন হচ্ছে ডোনা। তো যাই হোক ডোনার একটা স্পেশাল স্কিল রয়েছে, সেটা হচ্ছে ও এনিমেল মাস্ক বানায় এবং পেন্টিং বানানোর অনেক শখ রয়েছে এবং তারা দুই ভাই বোন একেবারে বন্ধুর মতো, হয়তো যমজ ভাই বোন। তো যাই হোক একটু পরে এই দুই ভাই বোন এমন একটা কাজ করে যেটা দেখার পর আমি পুরো শকড হয়ে গিয়েছি। আমরা দেখি কিছুক্ষণ পরে দুই ভাই বোন করে কি ওদের সূর্যমুখী বাগানে যায় গাঁজা খাওয়ার জন্য। তো গাঁজা খাওয়ার সময় ডোনা তার ভাইকে বলে এই আমার একটা আর্ট স্যাম্পল আমি বেফলো মিউজিয়ামে পাঠিয়েছিলাম এবং তারা আমার স্যাম্পলটা পছন্দ করেছে এবং আমাকে আমন্ত্রণ করেছে বেফলোতে গিয়ে আর্ট শো করার জন্য। তো তুই কি আমার সাথে যাবি, ওগুলো নিয়ে যাবি? আর ওই শহরে থাকলে আমাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে, চল আমরা ওখানে গিয়ে সেটেল হই। কিন্তু ওর ভাইয়ের কোনো ইচ্ছাই ছিল না, ওর ভাইয়ের ইচ্ছা ছিল ও লাডলো শহরে থাকবে আর গাঁজা খাবে। আর ঠিক ওই মুহূর্তে
মুহূর্তেই ওর ভাই ম্যানি খেয়াল করে যে বাগানের একটা গাছে রক্ত লেগে রয়েছে, আর আরেকটা ফুলের মধ্যে পেট সেমেট্রির মতো একটা সার্কেল বানানো রয়েছে। ওই পোষা প্রাণীর যে কবরস্থানের যে লোগো সেরকম একটা সার্কেল বানানো রয়েছে। তো এটা দেখে ম্যানি নিজেকেই নিজে প্রশ্ন করে, আমি কি বেশি গাঞ্জা খেয়ে ফেলছি? আমার কি অতিরিক্ত নেশা হয়ে গেছে? আমি আবল তাবল দেখছি কেন? আর এই কথা বলে যখনই ম্যানি করে ওই রক্ত মাখা গাছটার দিকে এগিয়ে যেতে লাগে তখনই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। আর এর ফলে যেটা হয়, ওর হাতে মাটিতে থাকা একটা লোহার মনে করে যে পেরেক ঢুকে যায়। আর অন্যদিকে আমরা দেখি যেটা নর্মাল কুকুরটার পিছনে মিস্টার বিলের বাড়ির সামনে চলে আসে, কারণ কুকুরটা দেখে আহত মনে হচ্ছিল। তো ভাবছিল যে মিস্টার বিলের কুকুর গিয়ে দিয়ে আসি। আর তখনই জেড দেখে যে টিমি জানালা দিয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। তো টিমি আর জেড যেহেতু অনেক ঘনিষ্ঠ বন্ধু, বুঝতেই পারছো, এখানে জেড টিমিকে জিজ্ঞেস করে কেমন আছিস, কিন্তু টিমি সেটার উত্তর না দিয়ে জেডকে উল্টো প্রশ্ন করে, শুনলাম তুই নাকি পিস কর্পে জয়েন করতে যাচ্ছিস। জেড তখন হ্যাঁ সূচক উত্তর দিলে টিমি বলে, তুই এগুলোই করতে পারবি, কিন্তু সত্যিকারের যুদ্ধে গেলে একদিনও বাঁচতে পারবি না, একদিনও সার্ভাইভ করতে পারবি না। আর তোর উচিত তোর বাবাকে ধন্যবাদ দেওয়া, কারণ তোর বাবাই মূলত সারা জীবন মেয়রকে টাকা দিয়ে লটারি থেকে সবসময় তোর নাম কাটিয়ে রেখেছিল। আর এটা শুনে জেড তো রেগে যায় এবং বলে, তুই মিথ্যা বলছো। কিন্তু তারপরেও জেড এখানে ঝামেলা বাজায় না, ও জাস্ট ওখান থেকে ফিরে আসতে চায়, কারণ টিমিকে নর্মাল মনে হচ্ছে না, কারণ টিমি কখনোই ওকে খোটা দিয়ে কথা বলেনি, অনেক ভালো বন্ধু, মানে একটু উইয়ার্ড ব্যবহার করছে। তো এই জন্য জেড করে কি টিমিকে ডাইরেক্ট গুড বাই বলে সেখান থেকে ফিরে আসতে লাগে। কিন্তু তখন মিস্টার বিলের যে কুকুরটা রয়েছে সে করে কি জেডের গার্লফ্রেন্ড নর্মার উপর হামলা চালায়, এবং দেখে মনে হচ্ছে কুকুর না, ডাইরেক্ট নেকড়ের মতো নর্মার হাত কামড় দিয়ে ধরে। তো জেড তখন অনেক কুকুরটাকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কুকুরটা ছাড়ছে না। আর ওদিকে টিমি খালি এগুলো দেখেই যাচ্ছে, অথচ টিমির জেডের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর এদিকে জেড তো প্রাণপণ চেষ্টা করে কুকুরের হাত থেকে ওর গার্লফ্রেন্ডকে ছাড়াতে পারছে না, তখন টিমির সাহায্য চায়। আর তখন টিমি ফাইনালি বাইরে এসে একটা ফাঁকা গুলি ছড়লে ওই কুকুরটা নর্মাকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই নর্মার হাতে অনেক জখম হওয়াতে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এই কারণে যেটা হয়, জেড আর নর্মার যে মিশিগানে যাওয়ার প্ল্যান ছিল সেটা কয়েকদিনের জন্য পিছিয়ে যায়, মানে নর্মাল সুস্থ হলে তারপর ওরা যাবে। এই ঘটনার পরে জেড করে কি ম্যানির সাথে দেখা করে এবং টিমির মানে ওদের আরেক বন্ধুর পুরো ব্যবহার সবকিছু খুলে বলে যে গিয়েছিলাম এই হয়েছে। আর ম্যানি তখন বলে, হ্যাঁ আমিও এরকম শুনেছি যে টিমি নাকি যুদ্ধ থেকে ফিরে আসার পরে সবার সাথে অস্বাভাবিক আচরণ শুরু করেছে, আর এই বিষয়টা নাকি টাউনের অনেকেই লক্ষ্য করেছে। তো এরপর জেড সিদ্ধান্ত নেয় সে টিমির সাথে সরাসরি কথা বলবে যে তোর কি হয়েছে। তো এরপর যখন ও টিমির সাথে দেখা করতে টিমিদের বাড়িতে যায়, জেড দেখতে পায় যে টিমি ওই কুকুরটাকে, বিলির কুকুরটাকে মেরে, জঘন্যভাবে মেরে মাটিতে ফেলে রেখেছে এবং ওর হাত দিয়ে রক্ত পড়ছে, এবং অদ্ভুত ভাবে টিমি আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আর তারপর চোখের পলকে টিমি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তখনই সেখানে টিমির বাবা চলে আসে, এবং জেড টিমির সাথে যখন দেখা করতে চায় তখন টিমির বাবা বিল জেডকে উল্টো তাড়িয়ে দেয়, বলে টিমি কারোর সাথে দেখা করবে না, মানে একটা সাসপেসিয়াস ব্যাপার। তো যাই হোক, এরপর জেড বাড়ি ফিরে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা তার বাবা মাকে বলে, মানে এরকম ব্যাপার টিমির ব্যাপারে। তো এটা শুনে জেটের বাবা একটু চিন্তিত হয়ে পড়ে, লাগে যেন তিনি কিছু বুঝতে পেরেছেন যে ঘটনা কি ঘটেছে। আর তখনই জেড তার বাবার কাছে জানতে চায় যে তার বাবাকে সত্যি টাকা দিয়ে লটারি থেকে তার নাম বারবার কাটিয়ে নিত। আর তখন জেডের বাবা মিস্টার ডেন বলে, হ্যাঁ আমি সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল, একজন বাবা হিসেবে তোমাকে প্রোটেক্ট করেছি। তো এটা শুনে জেড রেগে যায় এবং বলে, আমি তোমার প্রোটেকশন চাই না। আর অন্যদিকে আমরা দেখি মার্জেরির সাথে রাস্তায় টিমির দেখা হয় রাতে। সে টিমিকে বলে, তুমি বাড়ি আসলে কবে, এটা জানতেও পারলাম না, কবে বাড়ি এসেছো? কিন্তু টিমি তখন বলে, আমি কি সত্যি বাড়ি এসেছি? আমার কাছে তো এরকম মনে হয় না, বাড়ি কি শুধু একটা বক্স, নাকি কোনো মেইল বক্স, নাকি কোনো কফিন, মানে আবল তাবল কথা বলে। আর তারপরে টিমি মার্জেরিকে বলে, তুমিও ঠিক তোমার বাবার মতোই গলায় দড়ি দিয়ে মরবে। তো এটা শুনে মার্জেরি টিমির কথার কোনো উত্তর দেয় না এবং ভয় পেয়ে ঘরে চলে আসে। আর ঘরে এসে মার্জেরি মেয়রকে কল দিয়ে বলে, জরুরি একটা মিটিং করতে হবে আমাদের, ঘটনা তো ঘটে গিয়েছে। আর তখন মেয়র জনসন বলে, আমি এখনই সকল মেম্বারকে জানিয়ে দিচ্ছি, তো কোন মেম্বারকে কল করবে বা কিসের মেম্বার এটা পরে জানতে পারবো। আর কলটা কেটে দেওয়ার কিছুক্ষণ পরই মার্জেরির উপর হামলা করা হয়। আর অন্যদিকে আমরা দেখি ম্যানি আর ডোনা একটা পার্টিতে নাচানাচি করছিল, আর তখন সেখানে আবার টিমি গিয়ে উপস্থিত হয় এবং টিমি গিয়ে ডাইরেক্ট বলে, ডোনা তোমার সাথে আমি ডান্স করবো। আর ডান্স করার সুতায় কানে কানে বলে, তোমার বানানো অ্যানিমেল মাস্কগুলো তোমাকে বাঁচাতে পারবে না, তুমিও মারা পড়বে। তো টিমির কথা শুনে ডোনা পুরো আনকমফোর্টেবল হয়ে পড়ে, যেগুলো কি বলছে। আর তখন ম্যানি এসে টিমিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর তখন টিমি সবার উদ্দেশ্যে বলে, তোমরা কি শুনতে পাও না ওই জঙ্গলের ডাক? আর এদিকে আমরা দেখি একটা ক্যাফেতে মেয়র জনসন, সেরেপ আর জেডের বাবা মিস্টার ডেন একসাথে বসেছে, আর তারা মার্জেরি মানে ওই মহিলার জন্য অপেক্ষা করছিল। আর তখনই মার্জেরি তার রক্তাক্ত চেহারা নিয়ে সেখানে উপস্থিত হয়। তো এখানে আমরা তো মনে করেছিলাম যে মার্জেরির উপর হয়তো টিমি আক্রমণ করেছে, বাট অ্যাকচুয়ালি কুকুর আক্রমণ করেছে। তো এর মানে সেদিন বিলের কুকুরটা মরেনি, অন্য কোনো প্রাণীকে আর কি টিমি মেরে ফেলেছে। তো যাই হোক, সে বলে, আমি কুকুরটাকে মেরেছি, এখন সময় হয়েছে টিমিকেও মারার, কারণ ওই কুকুর আর টিমি একই ক্যাটাগরির হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই টিমি জঙ্গলের ভেতর দাঁড়িয়ে রয়েছে, আর তার গলায় যে স্কার্ফটা ছিল সেটা এবার খোলা হয়েছে। আর এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে টিমির গলা কাটা। আর তখন আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে মিস্টার বিল জঙ্গলে যে ডেড বডিটা দাফন করেছিল সেটা টিমিরই ছিল, এবং টিমিকে মিস্টার বিল মানে টিমিকে টিমির বাবা সেই অভিশপ্ত স্থানে দাফন করার ফলে টিমি পুনরায় জীবিত হয়ে ফিরে এসেছে। তো অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছে, টিমি আসলে ভিয়েতনাম যুদ্ধে মারা গিয়েছে এবং ওর লাশটা যে এসেছে সেটার বাবা আগেই
গিয়ে রিসিভ করে এনেছে, টাউনের কাউকে বুঝতে দেয়নি এবং গোপনে তার একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে ওই অভিশপ্ত জায়গায় দাফন দিয়েছে। কিন্তু আমরা গত সিনেমাতে অলরেডি কিন্তু দেখেছি যে ওই জায়গা থেকে একবার যে ফিরে আসে সে কত ভয়ানক এবং ডেঞ্জারাস হয়ে যায়। তো যাই হোক, এরপর মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেডের ঘুম ভাঙলে সে দেখে যে জানালা দিয়ে তার দিকে কেউ তাকিয়ে রয়েছে, আর জেড ওই ছায়ামূর্তিটার পিছু করে সাহস করে রাস্তায় চলে যায়। আর তখনই একটা ট্রাক খুব দ্রুত জেটের সামনে অতিক্রম করে, মানে জেট অল্পের জন্য রক্ষা পায়। আর ওই মুহূর্তে জেড দেখে যে ওর ঘরের ফটোগ্রাফটা রাস্তায় পড়ে রয়েছে এবং ওই ছবির মধ্যে টিমি ম্যানিয়ার জেড ছিল, কিন্তু ছবিগুলোর চেহারা পোড়া। আর তখন জেড বুঝতে পারে যে নিশ্চিত এই শহরে একটা ঘটনা রয়েছে, একটা বড় ধরনের কোন একটা ঘটনা রয়েছে। তো এরপর জেড করে কি সেই রাতেই ম্যানিকে নিয়ে টাউনের চার্চে যায়, কারণ চার্চে যে প্রিস্টরা থাকে তাদের কাছে তো একটা টাউনের অনেক পুরনো হিস্ট্রি থাকে। তো যাই হোক, ওরা যখন চার্চে ছিল ওই সুযোগে ম্যানির বোন ডোনাকে ঘরে একা পেয়ে টিমি করে কি ওর উপরও হামলা চালায়, কিন্তু ডোনা কোনো রকমে পালিয়ে সূর্যমুখের ফুলের বাগানে চলে আসে, কিন্তু সেখানে এসে টিমি করে কি ডোনাকে মেরে ফেলে। আর ওদিকে আমরা দেখি জেডার ম্যানি যে চার্চে গিয়েছিল ফাদারের কাছে এই শহরের ইতিহাস জানতে, তখন ফাদার তাদেরকে একটা ওল্ড হিস্ট্রি বুক এনে দেয়। আর তখন জেড জানতে চায় বইটা কত বছর আগের এবং কে লিখেছে। তো ফাদার বলে এই বইয়ের বেশিরভাগটাই লিখেছিল হচ্ছে উইলিয়াম নামের একজন লোক। তো এরপর জেড যখন হিস্ট্রি পড়া শুরু করে ওই বইয়ের, তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় হচ্ছে 400 বছর আগে 1974 সালে, যেখানে আমরা উইলিয়াম এবং তার সাথীদেরকে দেখতে পাই। এবং ওই সময় এলাকাতে কোনো আধুনিক সভ্যতা আসেনি বা জনবসতি শুরু হয়নি, এবং তারা তাদের লাডলো নামের একটা সাথীকে এই স্থানে কিছু মাস আগে পাঠিয়েছিল এটা জানার জন্য যে এই স্থানটা তাদের বসবাস করার জন্য যোগ্য কিনা। কিন্তু কয়েক মাস কেটে গেলেও লাডলোর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো এই জন্য উইলিয়াম এবং তার সাথীরা নিজেরাই লাডলোকে খোঁজার জন্য এখানে এসেছে। তো যাই হোক, তারা যখন এই জঙ্গলে আসে, এই জঙ্গলের গাছগুলোতে তারা অদ্ভুত সব চিহ্ন দেখতে পায় এবং দেখতে পায় যে জঙ্গলের গাছগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে। আর তারপর উইলিয়াম করে কি এখানের যে পেট সেমেট্রি মানে পোষা প্রাণীর যে কবরস্থান সেখানে আসে। আর ওখানে আসলে এখানের যে মিকমেক আদিবাসীরা ছিল যারা আর কি এখানে পশু পাখির স্পিরিটের আর আত্মার পূজা করতো যাতে ওই শয়তানের হাত থেকে বেঁচে থাকতে পারে, তো ওরা আসে। তো ওদের কাছে যখন উইলিয়াম লাডলোর ব্যাপারে জানতে চায়, তখন সে আদিবাসী লোকটা বলে লাডলো তো এখন আর বেঁচে নেই, সে মাটির সাথে মিশে গিয়েছে, আর এখন যেটা রয়েছে ওটা শয়তান। আর তখনই আমরা লাডলোকে দেখতে পাই যে অলরেডি উইলিয়ামদের উপর আক্রমণ করেছে এবং উইলিয়ামের একটা সাথীকে মেরে ওর মাংস খাচ্ছে। তো এরপর লাডলো যখন উইলিয়ামকে আক্রমণ করতে আসে, তখনই উইলিয়াম করে কি লাডলোর চোখে গুলি করে এবং ওকে আবারও হত্যা করে দেয়। এবং এরপর উইলিয়াম লাডলোর নামে এই এলাকার নাম লাডলো রেখেছিল, আর তার জন্য এই শহরের নাম হচ্ছে লাডলো শহর। তো যাই হোক, এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে জেড দেখে যে এই বইয়ের শেষ পেজে কয়েকটা ফ্যামিলির নাম লেখা রয়েছে এবং এই ফ্যামিলিগুলোই হচ্ছে সেই ফ্যামিলি যারা সর্বপ্রথম এই লাডলো শহর এসেছিল উইলিয়ামের সাথে, মানে উইলিয়ামের সাথে যে কয়জন ছিল ওই কয়জন ফ্যামিলি এই জায়গাটাতে জনবসতি শুরু করেছিল। এবং ওই ফ্যামিলির লোকেরাই মূলত বংশ পরম্পরায় এই অভিশপ্ত স্থান থেকে এই লাডলো শহরকে প্রোটেক্ট করছে যাতে কেউ ওই অভিশপ্ত স্থানের ফাঁদে না পড়ে। আর ওই ফ্যামিলিগুলো হচ্ছে জনসন ফ্যামিলি মানে মেয়র, বেটারম্যান ফ্যামিলি, মার্জেরি মানে ওই মেয়রের অ্যাসিস্ট্যান্ট, ক্যান্ডেল ফ্যামিলি, আর ক্যান্ডেল ফ্যামিলি কিন্তু জেডের ফ্যামিলি মানে জেডের ফুল নাম জেড ক্যান্ডেল। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই মেয়র জনসনের ডাকা মিটিং এ আমরা যাদের উপস্থিত হতে দেখেছিলাম তারা সবাই কিন্তু এই লাডলো টাউনের ফাউন্ডিং ফ্যামিলি ছিল, আই মিন জনসন, বেটারম্যান, মার্জেরি, ক্যান্ডেল ফ্যামিলি। তো যাই হোক, এই ফ্যামিলিতে আমরা মিস্টার বিলকেও দেখতে পাই যিনি এসেছেন হচ্ছে বেটারম্যান ফ্যামিলি থেকে। আর অন্যদিকে আমরা জঙ্গলের ভেতরে সেই অভিশপ্ত স্থানে টিমিকে দেখতে পাই যে ডোনার ডেড বডিকে কবর দিচ্ছিল। আর এখানে কবর দিলে কি হবে তোমরা তো জানোই, দ্বিতীয় যে ডোনা আসবে কত ভয়ঙ্কর হবে। আর এই দিকে আমরা দেখি ডেন তার বাবার লেখা ডায়েরিটা পড়া শুরু করে, আর ওই ডায়েরিতে লেখা ছিল মৃতরা একবার অভিশপ্ত স্থান থেকে ফিরে আসলে তাদের মারার একমাত্র উপায় হচ্ছে তাদের চোখে গুলি করা, এবং ওদের যদি তাড়াতাড়ি হত্যা না করা যায় তাহলে তারা পুরো টাউনটাকে মৃত্যুপুরীতে রূপান্তরিত করবে, ঠিক যেমনটা মিকমেক জনগোষ্ঠীর সাথে হয়েছিল। তো এর মানে হচ্ছে এখানে যে আদিবাসীরা ছিল তাদের মধ্যে কেউ তাদের আপনজন হারিয়েছিল এবং আপনজন হারানোর শোক সহ্য করতে না পেরে ওই শয়তানের খপ্পরে পড়েছিল এবং ওখানে কবর দিয়ে ফেলেছিল। আর তারপর কবর থেকে ফিরে এসে মনে করো বাকি সবগুলোকে মেরে ফেলেছে, মানে পুরো আদিবাসী জনগোষ্ঠী শেষ করে ফেলেছে। তো যাই হোক, তখনই জেড করিকে দ্রুত ফিরে আসে আর জেড তার বাবাকে বলে যে আমি জানতে পেরেছি যে আমাদের ফ্যামিলি হচ্ছে যে এলাকার ফাউন্ডিং ফ্যামিলি এবং তোমার কাছে আমি উইন্ডিজ, শয়তান এবং এই জঙ্গল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তো জেডের বাবা তখন বলে ঠিক আছে, যদি জানতে চাস তাহলে চল তোকে জায়গায় নিয়ে যাই। তো এরপর জেডকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় জেডের বাবা। আর তারপর তারা যখন পেট সেমেট্রিতে আসে তখন জেডের কানে একটা ইভিল স্পিরিটের উইসপার মানে ফিসফিসানির আওয়াজ আসে। তো মিস্টার ডিন তখন বলে শুনতে পাচ্ছিস? আর এটাই হচ্ছে ইভিল স্পিরিট যে মানুষকে ম্যানিপুলেট করে এবং তাদের দিয়ে নিজের মতো কাজ করিয়ে নেয়। আর সেই কাজে ইউজ করা হচ্ছে সেই সব মানুষদের যারা তাদের ঘনিষ্ঠ জনকে হারিয়েছে, আর সে তার কাজ করিয়ে নিতে মৃত মানুষদের ব্যবহার করে এবং সে করে ওই মানুষদের ব্যবহার করে আরো মানুষকে খুন করিয়ে সে অভিশপ্ত স্থানে কবর দিয়ে দেয় এবং এরপরে এইভাবে পুরো একটা শহর ধ্বংস হয়ে যায়। আর এটাকে এক ধরনের ভাইরাসের মতো বলতে পারিস। আর আমরা জেনারেশনের পর জেনারেশন ধরে মানুষদেরকে সেই ইভিল স্পিরিটের হাত থেকে রক্ষা করে আসছি। আর তোর বন্ধু টিমি সেই শয়তানের খপ্পরে অলরেডি পড়ে গিয়েছে এবং টিমিকে দিয়ে ওই ইভিল স্পিরিট পুরো টাউন ধ্বংস করার আগেই আমাদের টিমিকে খতম করে দিতে হবে। তো এরপর জঙ্গল থেকে ফিরে এসে মিস্টার ডেন গাড়ি নিয়ে টিমির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, মানে টিমিকে মেরে ফেলতে হবে। আর ওদিকে ম্যানি যখন বাড়ি যায় ও দেখতে পায়
ওর বোন কোথাও নেই, উল্টো ঘরের চারপাশে রক্ত লেগে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে নর্মাল রয়েছে, কিন্তু ওইখানে ডোনা গিয়ে উপস্থিত হয় এবং ডোনার পা থেকে মাথা পর্যন্ত মাটি লেগেছিল, মানে ওকে কবর দেওয়া হয়েছিল, এটা তো আমরা জানি। তো নর্মা তখন ডোনাকে পরিষ্কার করে দিতে যায়, কিন্তু ডোনার পা যখন পরিষ্কার করতে যায় দেখা যায় ডোনার পায়ের সাথে মাটির সাথে পায়ের চামড়াও খুলে আসছে। তো এই দৃশ্য দেখে তো নর্মা প্রচুর ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে থাকে এবং চিৎকার করে ডাক্তার নার্সদের ডাকতে থাকে, কিন্তু নিচে গিয়ে দেখে যে ডোনা আগেই সবাইকে মেরে রেখেছে। আর তারপর নর্মা করে কি কোনো রকম একটা রুমে এসে পালায়, কিন্তু ডোনা সেখানে এসে আক্রমণ করে। আর এর কিছুক্ষণ পরে জেড যখন হসপিটালে আসে ও দেখতে পায় যে নর্মার রুমের এই অবস্থা, রক্তমুক্ত আর কি যা লেখা রয়েছে। তো জেড বুঝতে পারে নর্মার সাথেও তো খারাপ কিছু হচ্ছে। তো নর্মাকে খুঁজতে তৎক্ষণাৎ করে কি টিমির বাড়িতে চলে আসে। আর অন্যদিকে ততক্ষণে টিমিকে মারতে মেয়রের পুরো টিম, মেয়র জনসন, সেরেপ, মার্জারি, ডেন চলে এসেছে। আর ম্যানিও ডোনাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। তো সবাই মিলে তখন মিস্টার বিলেকে জেরা করে। তো মিস্টার বিল তখন তার ভুল স্বীকার করে যে হ্যাঁ, আমার ছেলে ভিয়েতনাম যুদ্ধে মারা গিয়েছিল, আমি আমার ছেলে হারানোর শোক সহ্য করতে পারিনি, ওই অভিশপ্ত স্থানে আমার ছেলেকে কবর দিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার ছেলেকে বিদায় দিতে প্রস্তুত। এবং মিস্টার বিলও বুঝতে পেরেছে যে তার ফিরে আসার সন্তান আগের মতো নেই, কিংবা এটা তার সন্তানই না। তো এই জন্য তারা সবাই মিলে টিমকে মারার একটা প্ল্যান বানায়। তো মিস্টার বিল তখন বলে আমি ওপরে গিয়ে টিমকে নিজের হাতে হত্যা করবো, আমার ভুল আমাকে ঠিক করতে হবে, আর তোমরা নিচে গিয়ে নর্মার ডোনাকে খুঁজে বের করবে। মানে ডোনার যে এখন এই অবস্থা হয়ে গেছে, ডোনাও যে ভূত হয়ে গেছে, এটা আর কি কেউ জানে না। আর এদিকে শেরিফ আগুন নিয়ে প্রস্তুত থাকবে, যাতে পরিস্থিতি খারাপ হয়ে গেলে ডাইরেক্ট ঘরে আগুন লাগিয়ে দেবে, যাতে সব মারা যায়। তবু টিমিকে আটকাতে হবে। তো যাই হোক, এরপর ওরা যখন ভেতরে প্রবেশ করে মিস্টার বিল কথা মতো সবার উপরে চলে যায়, কিন্তু টিমি তো ভেতরেই ছিল না, ও ছিল বাইরে। ও প্রথমে বাইরে শেরিফের উপর হামলা করে তাকে মেরে ফেলে এবং উল্টো ঘরে আগুন লাগিয়ে দেয়। আর অন্যদিকে টিমিকে খুঁজতে মেয়র জনসন এবং মার্জারি যায় হচ্ছে মিস্টার বিলের গোয়াল ঘরে, কিন্তু টিমি তাদের দুজনকেও মেরে ফেলে। আর তখন ঘরের ভেতরে ছিল মিস্টার ডেন, জেড আর ম্যানি। তো ওরা নিজেদের মধ্যে বলতে থাকে যে উইন্ডিজ শয়তানের মাধ্যমে যারা বেঁচে আসে ওরা মূলত ইভিল হয়ে যায়, আর ওদের মারার একমাত্র উপায় হচ্ছে চোখে গুলি করা। এবং টিমি যদি সামনে আসে কোনো ধরনের মায়াদা না করে ডাইরেক্ট টিমির চোখে গুলি করতে হবে, এটা কিন্তু তোমাদের সেই বন্ধু বা সেই ভাই নেই। আর তখন ওদের সামনে ডোনা এসে দাঁড়ায়। তো ডোনাকে তখন দেখে ম্যানি খুব খুশি হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডোনা ম্যানির উপর ছুরিতে আক্রমণ করে, কিন্তু ডোনা যেহেতু ওর বোন, এর জন্য ওর মনে দয়া চলে আসে, ওকে মারতে পারে না। কিন্তু তখন মিস্টার ডেন অল্পের জন্য এসে ডোনাকে গুলি করে মাটিতে ফেলে দেয়। তো সবাই ভাবে ডোনা হয়তো মারা গিয়েছে, কিন্তু ডোনার তো চোখে গুলি লাগেনি। তো ডোনা তখন পেছন থেকে এসে মিস্টার ডেনের উপর ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে, মানে জেডের বাবাকে মেরে ফেলে। কিন্তু এবার ম্যানি নিজের হাতে তার বোনের চোখে গুলি করে তাকে মেরে ফেলে দেয়। তো যাই হোক, ততক্ষণে মিস্টার বিলও গুলির শব্দ শুনে নিচে চলে আসে, আর সে জেড আর ম্যানিকে বেসমেন্টে নিয়ে যায়। আর ওইখানে তারা একটা সুড়ঙ্গ দেখতে পায়, আর এই সুড়ঙ্গের মুখে নর্মাল লকেট পরে থাকতে দেখে এবং ওরা বুঝতে পারে নর্মা হয়তো ভেতরের আশেপাশে রয়েছে। আর ওই সময় আমরা দেখতে পাই নর্মাকে মূলত বেঁধে কাদার মধ্যে একটা কফিনে রাখা হয়েছে এবং সে সাহায্যের জন্য বারবার চিৎকার করছে। আর এদিকে মিস্টার বিল, জেড আর ম্যানি, মানে ওরা তিনজনই তো এখন বেঁচে রয়েছে, ওরা সুড়ঙ্গের ভিতর ঢুকে যায়। আর তারা সুড়ঙ্গের ভেতরে গিয়ে আরো দুটো সুড়ঙ্গ দেখতে পায়। তো মিস্টার বিল করে কি সুড়ঙ্গের একদিকে যায় আর জেড আর ম্যানিকে অন্যদিকে যেতে বলে। আর তখনই হঠাৎ করে মিস্টার বিলের সামনে টিমি পড়ে যায়, আর এখানেই দৃশ্যটা কাট হয়ে যায়। আর অন্যদিকে জেড আর ম্যানি ওই সুড়ঙ্গ দিয়ে কিছু না পেয়ে আবার যখন ফিরে এসে বিলকে খুঁজতে যায়, মিস্টার বিলকে, তখন তারা দেখতে পায় যে মিস্টার বিলের ক্ষত বিক্ষত দেহ পড়ে রয়েছে। আর এরপর যখন তারা আরেক কিছুটা এগিয়ে যায় তখন তারা দেখতে পায় যে সুড়ঙ্গের অন্য মাথাটা জঙ্গলের সেই ডেঞ্জারাস জায়গায়, সেই অভিশপ্ত জায়গায় গিয়ে শেষ হয়েছে। তো এরপর জঙ্গলের ভেতরে যখন ওরা বের হয় তখনই টিমি এসে ম্যানির উপর হামলা করে, আর জেড তখন টিমির উপর গুলি চালায়, কিন্তু টিমি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যানি টিমির বানানো একটা ট্র্যাপে আটকা পড়েছে, একটা বোমের ট্র্যাপে, মানে একটু নড়াচড়া করলেই বোমটা বিস্ফোরণ ঘটবে। কিন্তু টিমিকে তো মারতে হবে, কিন্তু এখানে টিমিকেও মারতে হবে, প্লাস নর্মাকেও বাঁচাতে হবে, আবার ম্যানিকেও বাঁচাতে হবে। তো জেড করে কি ম্যানির হাতে একটা বন্দুক দিয়ে নর্মাকে খুঁজতে যায়, কিন্তু তখনই টিমি পানির ভেতর থেকে বেরিয়ে জেডের উপর হামলা করে বসে এবং জেডকে যখন প্রায় মেরেই ফেলবে তখনই ম্যানি দূর থেকে করে কি টিমির চোখ লক্ষ্য করে গুলি চালায় এবং ফাইনালি টিমি মারা যায়। আর অন্যদিকে নর্মাও নিজেকে মুক্ত করে এখানে জেডের কাছে আসতে সক্ষম হয়। আর পরের সিনে আমরা নর্মার জেডকে বাড়িতে ফিরে আসতে দেখি। তো এরপর জেড করে কি তার বারান্দায় থাকা ওই বাবার চেয়ারটাতে বসে। তো এখানে আমরা বুঝতে পারি যে জেড এখন থেকে এই শহরের মানুষদেরকে, যারা নতুন আসবে তাদেরকে জঙ্গলের শয়তানের হাত থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। আর এর জন্য গত যে সিনেমাটা আমরা দেখেছি, যখন ওই ডাক্তারের ফ্যামিলিটা আসলো তখন কিন্তু সে তাদের উপর নজর রেখেছিল। তবে তারপর আমি বুঝলাম না জেড কিভাবে এত কিছু জানার পরেও ওই ভুলটা করলো। মানে জেডি কিন্তু ওই ডক্টরের মেয়ে এলির যে বিড়ালটা ছিল সেটাকে কিন্তু ওই শয়তানের জায়গায় কবর দিয়েছিল এবং ঘটনার সূত্রপাত কিন্তু এই জেডি ঘটিয়েছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি ম্যানি তার বোনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ওর বোনের বানানো সকল আর্টগুলো নিয়ে লাডলো টাউন ছেড়ে ব্যাফেলো শহরে চলে যায় এবং ওখানেই সেটেল হবে। আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই পুরো সিনেমাতে কিন্তু কখনোই আমাদেরকে উইন্ডিগো দেখানো হয়নি। তবে উইন্ডিগো সম্পর্কে সংক্ষেপে আমি এতটুকুই বলতে পারবো, ল্যাটিন আমেরিকার যে আদিবাসীরা ছিল তারা মূলত এই উইন্ডিগো শয়তানকে বিশ্বাস করত, যে এই উইন্ডিগো শয়তান খুবই ভয়ানক এবং তারা একটা নরকের প্রাণী। এবং এই উইন্ডিগো নিয়েও কিন্তু অনেক সিনেমা তৈরি হয়েছে এবং এক এক সিনেমায় উইন্ডিগোকে এক একভাবে দেখানো হয়েছে। কোনোটা দেখতে হরিণের মতো শিংওয়ালা, কোনোটা আরো বিভৎস। তুমি যদি গুগল
গুগলে সার্চ দাও, এরকম উইন্ডিগোর অনেক ছবি দেখতে পাবে। মানে উইন্ডিগো ক্যারেক্টারটাকে আমি সহজভাবে কিভাবে বলবো, তোমরা যারা বাংলাদেশে বসবাস করো তারা অবশ্যই জানো যে আমাদেরও কিন্তু মিথিক্যাল অনেক এরকম ক্যারেক্টার রয়েছে, যেমন পিশাচ বলি, নিষ্কন্দ বলি। তো ওই রকম একটা ক্যারেক্টার হচ্ছে তোমার উইন্ডিগো, যেটার উপরে আমেরিকান আদিবাসীরা আর কি বিশ্বাস করতো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 2টা, আমি এখন এই সিনেমাটা এক্সপ্লেন করছি। আর পুরো বাড়িতে একা থাকার কারণ হচ্ছে আমার বাড়ির একজন ফ্যামিলি মেম্বার হসপিটালে রয়েছে, তো আমাকে বাড়িতে রেখে গিয়েছে। কালকে সকালে আমিও হসপিটালে যাবো আর কি। কেন যাচ্ছি, কি কারণ, এগুলো না বললাম। তবে এখন আমার নিজের ভেতর থেকে কেমন যেন একটু ভয় ভয় করছে, বিশেষ করে বাংলাদেশি যে কয়টা নাম নিয়েছে ওগুলোর জন্য। গ্রামে প্রচলিত রয়েছে যে এইগুলোর নাম নিলে নাকি সত্যি সত্যি একদিন তোমার সামনে আসবে। তো তোমার যদি খুব ওদের দেখার ইচ্ছা হয়, তুমি করবে কি, যদি শহরে থেকে গ্রামে আসবে, তারপর মাঝরাতে একা করবে কি, একবারে চক বা ক্ষেত থাকে না, ফসলি ক্ষেত, সেই ক্ষেতের মাঝখানে একা একা যাবে, তারপর ওদের নাম ধরে ডাকবে। এরকম 2-4-5 দিন করলে মোটামুটি তুমি ওদের দেখা পেয়ে যাবে। তারপর খোঁজ গল্প করলে, ফেসবুকে একসাথে ফ্রেন্ড হলে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিলে, গল্প টল্প করলে, এই আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর দোয়া করো আমার সামনে জানি না আসে। আমি আমার এইসব ভূত টুত দেখে খুব ভয় পাই সিরিয়াসলি, কারণ এটা হাসির ব্যাপার না। আমরা ছোটবেলায় যখন ভূত এফএম শুনতাম, তখন ওইখানে যে উপস্থাপক ছিল সে বলেছিল যে আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু জিন বলতে কিছু রয়েছে। তো আপনার লাইফে কখনো কিছু হয়নি, কখনো কিছু দেখেননি, তার মানে এই না যে কিছু নেই। আমরা মোটামুটি 60 বছর বাঁচি। তো আপনার লাইফে একটা দুর্ঘটনা ঘটার জন্য 60 সেকেন্ডই যথেষ্ট, আর সেটা আপনার জীবন দশার যে কোনো সময় হতে পারে। তো ব্যাপারটা ওইটাই, এখনো দেখিনি তার মানে যে দেখবো না যেই না, কোনো কিছু দেখতেই পারি বা হ্যালোসিনেশনও করতে পারি। তো এই জন্য বেশি সাহস আমি কখনো দেখাতে যাই না। তবে হ্যাঁ, আমি যে খুব ভীতু তা না। আমি রাত 2টা-3টার সময় সিগারেট আনার জন্য যাই, কারণ আমার এলাকার যে দোকানদার আছে সে করে কি, সিগারেটের প্যাকেটটা তার বাড়িতে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে, যাতে আমি নির্বিচ্ছিন্ন ভাবে আমার যখন সিগারেট লাগবে, কারণ আমার যেহেতু রাতে ঘুমাই না, আমি যাতে সিগারেট গুলো আনতে পারি। তো আমি দিব্যি যাই। কালকে আমি গিয়েছি 4:30টার সময়, কিন্তু ভয় আসলে সব সময় করে না। হঠাৎ করে মনের ভেতর যখন ভয় চলে আসে, তখন ঘরে থাকতেও ভয় করে। মানে ভয় পাওয়ার একটা টাইমই থাকে আর কি। হঠাৎ করে ভয়টা মনের ভেতর যখন উদয় হয়, তখন যে কোনো জায়গায় ভয় করবে। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আমি।